যদি আপনার একটা জিনিস সম্পর্কে টিচ করতে হয় মানে শিখাইতে হয় মানুষকে, তাহলে আগে আপনাকে ওইটা সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে। সো কোনো একটা জিনিস পড়ানোর আগে সবার প্রথমে দরকার হচ্ছে একটা টিচারের সেটা সম্পর্কে নিজের ভালো একটা দক্ষতা থাকা, নিজের ভালোভাবে ওটা সম্পর্কে জ্ঞান থাকা বা ইন্টারেস্ট থাকা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গেস্ট হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ, জেভার্স অর্ঘ্য সর্দার। অর্ঘ্য পেশায় আসলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু নেশায় পুরোপুরি একজন শিক্ষক। অর্ঘ্য, আজকে আমাদের এই রকমারির অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাচ্ছি। কেমন ধন্যবাদ আছো? ভাইয়া, এটা ভাইয়া ভালো আছে। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়েই অর্ঘ্যর সাথে কথা বলবো, বাট ফার্স্ট অফ অল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। এটা শুনলেই তো হচ্ছে অনেকের কাছে মনে হয় যে বিশাল কঠিন একটা সাবজেক্ট। তো তুমি যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলে তখনকার এক্সপিরিয়েন্স, আর এরপর আস্তে আস্তে যত এর ভিতরে ঢুকলে, জিনিসগুলো এক্সপ্লোর করা শুরু করলে, সেখানে কি কোনো চেঞ্জ এসছে? হ্যাঁ, আমি যদি একটু প্রথম থেকে শুরু করি আর হ্যাঁ কি। হ্যাঁ, শিওর। যখন হচ্ছে আমি প্রথম বুয়েটে চান্স পাইছি, তখন আমার আসলে প্রাইমারি ইচ্ছা ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার। আচ্ছা। তো যখন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছি, কিন্তু আমার র্যাঙ্কের কারণে আমার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসতো না। তো মেকানিক্যাল চয়েস আমি দিয়েছিলাম থার্ডে, বাট অ্যাকচুয়ালি আমার একটা ছিল সেকেন্ড চয়েস, বাট মানুষের যে হচ্ছে চাহিদা সেই অনুসারে সিএসসি দেওয়া ছিল আর কি সেকেন্ড চয়েসে। যাই হোক, তো মেকানিক্যাল যখন আসছে প্রাইমারিলি, যখন হচ্ছে আমি মানে এটা শুরু করছি, কমন টপিক থাকে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো থাকে, যেগুলো হচ্ছে আমাদের মেকানিক্যালের টপিক একটু কম থাকে। ইনিশিয়ালি যেটা দেখা গেছে যে হচ্ছে প্রথম দিকে ওই টপিকগুলো যখন পড়তাম, আমার কাছে মনে হতো যে হচ্ছে না, আমার কাছে জিনিসগুলো খুব একটা ভালো লাগতেছে না। মেবি ইলেকট্রিক্যালে গেলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। আর একটা থাকে না যে ইলেকট্রিক্যাল পড়তে চাচ্ছিলাম এটার জন্য। তো যেটা দেখা গেছে যে ইলেকট্রিক্যালে যেহেতু পাইনি, মেকানিক্যাল যেহেতু আমাকে ফোর্সফুলি পড়তে হচ্ছে, ইনিশিয়াল সিচুয়েশনটা একটু খারাপ ছিল, আমার কাছে জিনিসটা খুব একটা ভালো লাগতো এরকম না। বাট পরে আস্তে আস্তে যখন হচ্ছে জিনিসটা সামনে গেল, আমি কিছু টপিক পাইছিলাম, যেমন আমার কাছে হচ্ছে পার্সোনালি আমার ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড রিলেটেড যেসব টপিকগুলো আছে সেগুলো অনেক ভালো লাগতো। যখন আস্তে আস্তে ফ্লুইড মেকানিক্স আসাটা শুরু করলো, তখন হচ্ছে ওই টপিকগুলো যখন আমি পড়লাম, আমার কাছে মনে হলো যে হচ্ছে হ্যাঁ, দিস ইজ সামথিং আই এনজয়, দিস ইজ সামথিং আই রিয়েলি ডোন্ট রিড ফর জাস্ট দ্য টার্মস, শুধু টার্মের জন্য পড়তেছি এরকম না, জাস্ট আমি রিয়েলি এনজয় করতেছি পড়তে গিয়ে। একটা ক্লাসের মধ্যে যখন একটা টপিক স্যার পড়াচ্ছে, আমার কাছে প্রত্যেকটা জিনিসই ইন্টারেস্টিং লাগতেছে, এবং আস্তে আস্তে ওখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে না, নাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেক্স সেন্স ফর মি। এখন আমার কাছে জিনিসটা আসলে আরো বেটার লাগতেছে। এরকম কোনো ইনসিডেন্ট কি আছে যেটা হয়তো তোমার এই ফ্লুইড মেকানিক্সের প্রতি তোমার আগ্রহটাকে হচ্ছে হয়তো একটু চাঙ্গা করে দিয়েছে, বা তোমার চিন্তা ভাবনা একটু চেঞ্জ করে দিয়েছে? আসলে ঘটনা হচ্ছে জিনিসটা একটু অন্যরকম, মানে জিনিসটা আমাকে ফ্লুইড মেকানিক্স পড়ার পরে জিনিসটা আসলে মনে হয়েছে আর কি। জিনিসটা আচ্ছা। এরকম যে যখন মনে করেন ইনিশিয়ালি যখন আমি কখনো থেকে কোনো জায়গায় ট্রাভেল করছি, আমি হচ্ছে খুব মানে মাঝে মাঝে এয়ার ট্রাভেল করতে খুব পছন্দ করি। তো যখন ছোট ছিলাম তখন এত বেশি এয়ার ট্রাভেল করা হয়নি, দু একটা করছি। বাট তখন দেখা গেছে যে কখনো এয়ার ট্রাভেল যখন করতেছি, উপরে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা মানে এয়ারটা কি, প্লেনটা কিভাবে উঠতেছে বা হচ্ছে নিচে নামতেছে, এই ধরনের জিনিসপত্রগুলো জাস্ট দেখছি, মনে হয়েছে যে আচ্ছা, এটা সম্পর্কে হয়তো মানে জানা দরকার, কিন্তু অত বেশি মানে তখন কোথায় জিনিসটা নিয়ে আমি খোঁজ করবো, জিনিসটা আমার কাছে অত মেক সেন্স করে নাই। যখন আমি আসলে মেকানিক্যালের এই টপিকগুলো আসা শুরু করছে, ফ্লুইড মেকানিক্স, আস্তে আস্তে এই জিনিসপত্রগুলো আসা শুরু করছে। ইভেন লাস্টে গিয়ে আমাদের কাছে একটা কোর্স ছিল, সেটা হচ্ছে আপনার অ্যারোডাইনামিক্সের কোর্স, এবং এখানে হচ্ছে স্যার আমাদেরকে আসলে এই এয়ার ট্রাভেল বা এই টাইপের জিনিসপত্র নিয়ে বা কীভাবে জিনিসটা চলতেছে, এই ধরনের জিনিসপত্র নিয়ে অনেক কিছু তারা ব্যাখ্যা করছে। এবং পরে দেখা গেছে যে তারপরে যখন আমি আসলে এয়ারপ্লেনে উঠছি, আমার কাছে আরও জিনিসটা আরও ইন্টারেস্টিং লাগতো, যে মনে হতো যে যে আমি যখন হচ্ছে আপনার একটা এয়ারপ্লেনে যখন হচ্ছে কিছু উইংটা আছে, উইংয়ের পিছনে হচ্ছে একটা ফ্ল্যাপ, এগুলো জিনিসপত্রগুলো থাকে। তো আপনার এইগুলো আসলে কখন হচ্ছে, কেন তারা নিচে নামাচ্ছে, কখন কখন তারা এটা উঠাই দিচ্ছে, কেন এটা করতেছে, এই ধরনের জিনিসপত্রগুলো তখন আমার কাছে আগে হয়তো এগুলো আমি লক্ষ্যই করতাম না। পরে দেখলাম যে আচ্ছা, আসলে তো ওই জিনিসগুলো তারা করে। যখন জিনিসটা নেমে গেছে তখন হচ্ছে স্পয়লার ডাউন করতেছে, যেন হচ্ছে ওই যে আমাদের মানে এটাকে আমরা অনেক বলি অ্যারোডাইনামিক ব্রেক টাইপের আর কি। অ্যারোডাইনামিক ব্রেকটা হচ্ছে ওখানে তৈরি করতেছে, মানে প্লেনে তো আসলে নর্মালি ব্রেক করা যায় না, না। তো অ্যারোডাইনামিক ব্রেকের মাধ্যমে থামানো হচ্ছে। এই জিনিসপত্রগুলো প্রত্যেকটা জিনিস যখন আমার কাছে আসলে ক্লিয়ার হয়েছে, তো ওইটা ফ্লুইড মেকানিক্স পড়তে পড়তে ক্লিয়ার হয়েছে, এর জন্য আমার কাছে জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হয়েছে। যে আমার কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও ছিল, পরে যেটা দেখা গেছে যে ওই এক্সপিরিয়েন্সটা আমি পরে আমার এডুকেশনের মধ্যে কাজে লাগাতে পারছি। মানে আমার কাছে মনে হয় যে কোনো একটা পড়ার মধ্যে যদি আমি আসলে আমার রিয়েল লাইফ থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারি, তখন আসলে জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে, মানে হয়তো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা প্র্যাকটিক্যাল যখন আসে। অ্যাসপেক্টটা যখন চলে আসতেছে। হ্যাঁ,
এই ধরনের জিনিস ক্ষেত্রে আমার মনে হয় যে আরও বেশি ইন্টারেস্টিং হবে। তুমি মানে নিজেকে একজন লার্নার হিসেবে কিরকম লার্নার মনে করবে বা কিরকম লার্নার হিসেবে দাবি করবে? লার্নার হিসেবে যদি আমি চিন্তা করি, মানে আমি কিভাবে লার্ন করি, এটা হ্যাঁ, হ্যাঁ। যদি জিজ্ঞেস করতে চাচ্ছেন। অনেকের অনেক রকম স্ট্র্যাটেজি থাকে না, হ্যাঁ, যে কে কোন জিনিস কিভাবে লার্ন করে। অনেকে হয়তো অবজার্ভ করে লার্ন করে, কেউ হয়তো কিছু কিছু ক্ষেত্রে রিয়েলি মানে গড গিফটেড ট্যালেন্ট যেটাকে বলে, সে ন্যাচারালি ট্যালেন্টেড, খুব ইজিলি ধরে ফেলতে পারে। হ্যাঁ, অনেকের হয়তো আবার খুব ঘাটাঘাটি করতে হয়। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি হচ্ছে লার্ন করার প্রসেস যদি আপনাকে বলি, আমি সবসময় যেটা করছি আমার জীবনে, সেটা হচ্ছে আমি সবসময় একটা জিনিস নিয়ে কখনো জাস্ট যখন আমি একটা জিনিস পারতেছি না, আমি কখনো বসে থাকি না যে আচ্ছা ঠিক আছে আমি এটা স্কিপ করে যাচ্ছি, মানে বসে থাকি না বলতে আমি স্কিপ করে চলে যাইনি। আমি সবসময় যেটা করছি যে একটা জিনিস যদি আমি না পারি বা আমার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা আমি হচ্ছে এখন বুঝতেছি না, আমি যদি এটা স্কিপ করে চলে যাই, তখন দেখা গেছে যে ওইটা সম্পর্কে আমার কোনো রকম আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে না। সবসময় আমি যেটা করছি, আই স্টিক টু দ্য টপিক। আমি ওখানে বসে আছি, আমি দরকার হয় এটার জন্য মাল্টিপল বই পড়ছি, মাল্টিপল বই দেখে আমি দেখছি যে হচ্ছে এমন একটা ফ্রেন্ডও ছিল যার সাথে মাঝে মাঝে আমি অনলাইনে এরকম পড়াশোনা করছি। যে অনলাইনে বলতে হচ্ছে হয়তো ইউনিভার্সিটি শেষে বা এই ক্ষেত্রে আমি বাসায় চলে গেছি, এখন তো ওর সাথে কমিউনিকেট করার ওয়ে হচ্ছে আমি কোনো একটা অনলাইনে কোনো একটা মাধ্যমে বলে ফোন বা কোনো কিছুর মাধ্যমে কমিউনিকেট করতেছি। ইন দ্যাট কেস আমার কাছে যদি হচ্ছে কিছু বইয়ের রিসোর্স থাকে, তার কাছে কিছু বইয়ের রিসোর্স আছে, তার কাছে আসলে বেশি রিসোর্স থাকতো, তো তার কাছে হচ্ছে সে আমার বইয়ের কপিটা আমার কাছে দিত, ছবি পাঠিয়ে দিত। দেখা যাচ্ছে দুইটা টপিক কেউই আমরা বুঝতেছি না, কিন্তু ও যখন হচ্ছে আমাকে দিছে, আমি ওইটা পড়ছি, ও সেটা পড়ছে, তখন দেখা গেছে যে প্রথম একটা বই পড়লাম, মনে হলো যে না এটা আর কিছুই আমি বুঝতেছি না। পরেরটা থেকে পড়লাম, দেখা গেলো এটাও আমি বুঝতেছি না। এখন 3 নম্বর বইতে যখন গেছি, ওখানে হয়তো একটা ছোট্ট কিওয়ার্ড ছিল, সেই কিওয়ার্ডটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এই জিনিসটা এখন হচ্ছে মেক সেন্স করতেছে। তখন যখন আমি পিছনের একটাতে চলে গেছি, যে দেখি তখন ওই জিনিসটা বোঝার কারণে আমি হচ্ছে পুরো জিনিসটাই বুঝতে পারতেছি। মানে অনেক সময় দেখা যায় যে একটা ছোট্ট কিওয়ার্ড বা একটা কি সেন্টেন্স পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারে, যেহেতু এটা আপনার মানে আমি যদি বুঝতেছিলাম না, এখন দেখা যাচ্ছে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারতেছি। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে যখন হচ্ছে আমি একটা জিনিস স্টাডি করি, তখন আমি সবসময় চেষ্টা করি যে হচ্ছে এইভাবে চিন্তা করতে, যে আমি অ্যাকচুয়ালি পড়তেছি না, আমি একজনকে পড়াচ্ছি। মানে আপনি খুবই খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি। হ্যাঁ, হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে আমি যখন পড়তেছিলাম, তখন হচ্ছে যেটা করতেছি যে আমি চিন্তা করতেছি আমার পাশে একজন আছে, যে হচ্ছে আমার স্টুডেন্ট বা একটা ইমাজিনারি ফ্রেন্ড, যাকে আমি পড়াচ্ছি। তাকে হচ্ছে আমি যখন পড়াচ্ছি, তখন হচ্ছে সে আমাকে অনেক কোয়েশ্চেন করতেছে, যে কোয়েশ্চেনগুলো হয়তো খুবই সিম্পল বা খুবই হয়তো একজন মানুষের হঠাৎ করে করা উচিত না এই লেভেলে এসে, বাট স্টিল সে আমাকে কোয়েশ্চেনটা করতেছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি তাকে যখন পড়তেছি, ওই জিনিসটা তাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। এবং অনেক সময় দেখা গেছে যে এইটা আনসার করতে গিয়ে আমি নিজেই চিন্তা করছি আচ্ছা এটা তো আসলে অ্যান্সারটা আমার কাছে ভালোভাবে নাই, তাহলে আমি আবার একটু চিন্তা করি, আমি আবার একটু ঘাটাঘাটি করে দেখি যে এই জিনিসটা নিয়ে আসলে তাকে আমি অ্যান্সারটা কীভাবে দিতাম। তো বেসিক্যালি আমি নিজেই নিজেকে পড়াচ্ছি, এবং তার জন্য দেখা যাচ্ছে যে আমি আরও জিনিসপত্র ঘাটাঘাটি করতেছি যে আচ্ছা এটা যদি আমি আরও একটু ভালোভাবে জানতে চাই তাহলে আসলে কী হতো। সো আমার কাছে মনে হয় এই স্ট্র্যাটেজিটা, যে একটা মানুষকে যখন পড়তেছে, তখন যদি এইভাবে চিন্তা করো যে আরেকজনকে পড়াচ্ছি আমি, তাহলে এটা তার নিজের পড়াশোনার জন্য হেল্প করবে। ইভেন ভবিষ্যতে যদি কারোর ইচ্ছা থাকে যে এটা টিচিং প্রফেশনে যাবে, তার জন্য একটা ট্রিমেন্ডাস হেল্প করবে, কারণ তাকে পড়ানোর মাধ্যমে আপনার হচ্ছে বা মানে ইমাজিনারি কারণ পার্সনকে পড়ানোর মাধ্যমে, ইভেন ইমাজিনারি না হওয়ার দরকার নেই, আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডের সাথে যদি আপনি গ্রুপ ডিসকাশন করেন, বা সেই ক্ষেত্রে যদি ফ্রেন্ডকে কিছু বোঝান, ফ্রেন্ড আপনাকে কিছু বোঝাইলো, এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনিসটা আসলে বেশি ফ্রুটফুল হয় পরবর্তীতে ইয়ার জন্য। এবং যদি কেউ টিচিং প্রফেশনে আসতে চায়, তার জন্য পরবর্তীতে হেল্প হয়, সে আগে থেকে জানে যে এই টপিকটা পড়ানোর সময় একটা স্টুডেন্ট তাকে কি প্রশ্ন করতে পারে সে সম্পর্কে তার আইডিয়া থাকে। সো সেটা যদি তার লেকচারের মধ্যেও সে চাইলে ইনক্লুড করে ফেলতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে এটা যে মানে শুধু স্টুডেন্ট বা টিচারদের জন্য তাও কিন্তু না, হ্যাঁ, আমাদের কিন্তু এমনিতে সবসময় কিছু না কিছু লার্ন করতে হয়, নতুন কিছু লার্ন করে সেটাকে কাজে লাগাতে হয়। হয়তো সেটা মানে ক্যারিয়ারের প্রয়োজনে বা প্রফেশনে আরেকটু আগানোর জন্য বা যেভাবেই হোক, যেই জায়গাটায় এসে আমরা লার্ন করা থামিয়ে দিই, সেখানে আসলে আমাদের গ্রোথ হয় না আর আমরা থেমে যাই। তো অর্ঘ্যর অ্যান্সারটাকে যদি আমি সামারাইজ করি, এখানে হচ্ছে 3টা পয়েন্ট অর্ঘ্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বলেছে, সেটা হচ্ছে এক, লেগে থাকা, মানে নেভার গিভিং আপ, যে সবসময় একটা কিছু না পারলেই আমি থেমে না গিয়ে যাতে ক্রমাগত ওইটার পিছনে চেষ্টা করেই যাই। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে একটা জিনিসকে ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশন থেকে দেখা, যে আমি একটা সাবজেক্টের একটা বই পড়লাম, দ্যাট ইজ নট ইনাফ, আমি হয়তো আরও কয়েকটা বই ঘাঁটতে পারি, আরও কয়েকটা রিসোর্স ঘাঁটতে পারি। জিনিসটা হচ্ছে ওই যে আসলে হাতি চিনানোর মতো, যে আমি বইয়ে কোনো একটা বই একটা হাতির ছবি পেলাম, সেটা হচ্ছে সামনের দিক থেকে তোলা, এটাও তো হাতির ছবি। অন্য আরেকটা বইয়ে আমি একটা ছবি পেলাম যেটা হয়তো এক পাশ থেকে তোলা, এটাও তো হাতির ছবি। যে হাতি চিনে ও কিন্তু 2টা ছবিই বলবে যে এটা তো হাতিরই ছবি।
কিন্তু দুইটা ছবি কি এক্স্যাক্টলি একরকম? না। যদি আমি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে হাতিটাকে দেখি, সামনে পিছনে উপরে নিচে, তাহলে কিন্তু আমি সত্যিকার অর্থে হাতিটা আসলে কেমন সেটা জানতে পারবো। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে লাস্টে যেটা অর্ঘ্য উল্লেখ করলো, সেটা হচ্ছে ফাইনম্যান টেকনিক, যে নিজে একটা জিনিস ভালো বোঝার জন্য এইটা চিন্তা করা যে আমি আসলে এটা বুঝে আরেকজনকে বুঝাবো। কারণ আমি যদি কাউকে ইফোর্টলেসলি বুঝাতে না পারি, তার মানে হয়তো আমার নিজেরই আসলে এখানে বোঝার ঘাটতি রয়ে গিয়েছে। তো অর্ঘ্য, এটার সাথে রিলেটেড আর একটা প্রশ্ন আমার মাথায় আসলো, হোয়াট মেক্স সামওয়ান এ গ্রেট টিচার? তোমার লাইফে তুমি এরকম কোনো গ্রেট টিচার পেয়েছো কিনা? তারা কেন গ্রেট, তোমার কি মনে হয়? আচ্ছা, আমার কাছে মনে হয় যে একটা গ্রেট টিচার হওয়ার জন্য আসলে দুইটা জিনিস আমার কাছে মনে হয় দরকার। এর মধ্যে একটা অলরেডি আপনি একটু কিছু বলে ফেলছেন, যে হচ্ছে যে যদি আপনার একটা জিনিস সম্পর্কে টিচ করতে হয়, মানে শিখাইতে হয় মানুষকে, তাহলে আগে আপনাকে ওইটা সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে। বা আপনি যদি, আপনার কাছে মনে হয় যে হচ্ছে আমি আসলে টিচার মানে ওই বিষয়ে ইন্টারেস্ট পেতে হ্যাঁ হবে। হ্যাঁ, আমার কাছে যদি ইন্টারেস্ট না থাকে একটা বিষয় নিয়ে, আমি এই জিনিসটা সম্পর্কে ভালো জানি না, বা আমার নিজেরও জিনিসটা সম্পর্কে পছন্দ না, এইটা যদি আমি একজনকে পড়াতে যাই, আমি প্রিটি শিওর যে আপনি এটা আরেকজনকেও ভালোভাবে পড়াতে পারবেন না। জাস্ট তার হচ্ছে কোনো রকম একটু বলে আসবেন, তার কাছেও জিনিসটা পছন্দ হবে না। সো কোনো একটা জিনিস পড়ানোর আগে সবার প্রথমে দরকার হচ্ছে একটা টিচারের সেটা সম্পর্কে নিজের ভালো একটা দক্ষতা থাকা, নিজের ভালোভাবে ওটা সম্পর্কে জ্ঞান থাকা বা ইন্টারেস্ট থাকা, যেটাতে আমার কাছে মনে হয় যে একটা খুবই ইম্পর্টেন্ট। পরে ইম্পর্টেন্ট টপিক যেটা আমার কাছে দরকার, সেটা মনে হয় সে একটা টিচারের মধ্যে শুধুমাত্র যে টিচিং গুণাবলী থাকা দরকার, এটা আসলে আমার কাছে মনে হয় না যে আমার মানে একটাই জিনিস হলে যে টিচার হয়ে যাবে, গ্রেট টিচার হয়ে যাবে, এরকম না। আপনি আমাকে বললেন যে একটা গ্রেট টিচার এক্সাম্পল দিতে, তো আমি আমার লাইফে যতগুলো টিচার পেয়েছি তাদের মধ্যে সব থেকে আমার কাছে মনে হয় নোটেবল যেসব মানুষজন আছে, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল পার্সন হচ্ছে আমাদের নটরডেম কলেজের জহরলাল স্যার। তো তার নোটেবিলিটি মানে কেন এত বেশি আমার কাছে, কারণ হচ্ছে সে যখন আমাদের ক্লাস নিত, সে শুধুমাত্র যে আমাদের শুধু পড়ায় চলে গেছে ঘটনাটা অনেকটা এরকম না। সে যখন পড়াচ্ছে তখন দেখা যেত যে স্যার আরও অনেক কিছু সম্পর্কে আমাদেরকে বলছে, যে দেখা গেল যে সে তখন আপনার বিভিন্ন তার লাইফ লেসন, তার জীবনে কিছু এক্সপেরিয়েন্স, বা হচ্ছে একটা জিনিস সম্পর্কে আমাদের আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে আসলে আমাদের কোন কোন কাজটা কিভাবে করা উচিত, নৈতিক শিক্ষা বা এই ধরনের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো, বা মানুষ হতে শেখা, এটা সম্পর্কে সে অনেক কিছু বলছে। সে কিন্তু আমাদের আসলে বারবার একটা কথাই বলতো ক্লাসের মধ্যে, যে হচ্ছে আপনার, যে তুমি হচ্ছে যদি জাস্ট মানে পড়াশোনা করতেছো শুধুমাত্র জাস্ট পড়াশোনা করার জন্য না, পড়াশোনা আমরা করতেছি আসলে মানুষ হওয়ার জন্য। এই যে আমি এতগুলো অঙ্ক করাইতেছি, এই অঙ্ক করানোর মধ্যে আসলে তোমার কোনো যে অঙ্ক করানো আসলে তার মেইন কাজ না। কারণ অঙ্ক আসলে অনেক জায়গায় আছে, অঙ্ক আসলে আপনার একটা গাইড বই, একটা গাইড বইয়ের মধ্যে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, একটা গাইড বই দেখে স্টুডেন্ট অঙ্ক বুঝে ফেলতে পারে। কিন্তু একটা টিচারের স্পেশালিটি হচ্ছে সে যখন অঙ্ক করাচ্ছে বা একটা জিনিস যখন পড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটার সাথেও সে তার জীবন থেকে কিছু জিনিসপত্র এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেছে, যেটা হয়তো একজন একটা গাইড বই থেকে পাচ্ছে না। তো ইন দি এন্ড দেখা যায় যে জওহরলাল স্যারকে আমাদের বেশি মনে আছে হয়তো তার ওই কথা বলার জন্য, তার যে নৈতিক শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে তার জন্য। এখন তার পড়ানো যে মনে নেই এটা না, তার পড়ানো অবশ্যই মনে আছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন যদি দিন শেষে ওভারঅল আমাকে যদি তারকে মনে থাকবে সে লাস্টে আমাদের কি বলে এসেছিল, সে শেষ দিনে আমাদের সাথে কি কথা বলছে, বা ক্লাসের মধ্যে আমাদেরকে কি কি শিখাইছে, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমার কাছে মনে হয়। জওহরলাল স্যারের ব্যাপারে হচ্ছে একটা ঘটনা শেয়ার করতে পারি, হ্যাঁ। বুয়েটেরই ঘটনা। আচ্ছা। স্যার হচ্ছে বুয়েটে একটা ইনভাইটেশনে গিয়েছিলেন, তোমরাই আমরা অ্যারেঞ্জ করেছিলে। হ্যাঁ। তো স্যার একটা হচ্ছে, ইফতার মাহফিল ছিল। হ্যাঁ, তো স্যার হচ্ছে ক্যাফের সামনে দিয়ে যাচ্ছে। তো স্যারের তো অনেক স্টুডেন্ট, আমি নিজেও স্যারের স্টুডেন্ট, অর্ঘ্য স্যারের স্টুডেন্ট, তো বুয়েটেও স্যারের অনেক স্টুডেন্ট আছে। তো অনেক অনেক সময় কি হয় যে পুরনো কোনো টিচারকে দেখলে আমরা অনেকে হয়তো সালাম দেই বা কাছে গিয়ে কুশলাদি জিজ্ঞেস করি। আবার অনেক সময় হয়তো অনেক টিচারকে আমরা একটু হয়তো এড়িয়েই যাই, যে ঠিক আছে দূর থেকে স্যারকে দেখলাম, কাছে গিয়ে না হয় নাই কথা বললাম। আর স্যারের বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে, স্যারের অনেক স্টুডেন্ট এসে স্যারের চারপাশে জড়ো হয়ে স্যারকে ঘিরে ধরেছে। অনেকে স্যারের পায়ে ধরে বসে আছে যে না, আজকে স্যারকে কোথাও যেতে দিব না, আজকে স্যার আমাদের সাথেই থাকবে, এরকম। তো ব্যাপারটা আসলেই অনেক অ্যামেজিং ছিল। অ্যামেজিং ছিল। আমি একটু এখানে অ্যাড করতে চাই, কারণ এখানে ওই দিন আমি আসলে রিসার্চে ছিলাম। হ্যাঁ, আমি আসলে যখন হচ্ছে ওইখানে স্যারকে আসলে ফোন দিয়েছিলাম আমি, কারণ আমরা যখন হচ্ছে কলেজে ইনভাইট করতে আসছি, তখন স্যার অলরেডি নটরডেম কলেজ থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। তো স্যার তখন হচ্ছে স্যারকে কলেজে এসে আমরা পাইনি, স্যারকে আমাদের ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করা লাগছে। এবং স্যারের ফোন নাম্বার আমার কাছে ছিল, আমি স্যারকে কল দিয়েছিলাম। কল দেওয়ার পরে তখন হচ্ছে স্যার প্রথমে বলছে যে হচ্ছে আমি যাবো কি যাবো না এটা এখনো পর্যন্ত শিওরলি জানাতে পারতেছি না,
তো জিনিসটা হচ্ছে আমি কনফার্ম করবো তোমাকে। তো আমরা বলছিলাম স্যারকে যে স্যার দেখেন আমরা আসলে স্টুডেন্টদেরকে এখনো ডিক্লারেশন দিই নাই যে আপনি আসতেছেন, এটা ছিল নটরডেমের ইফতার মাহফিল। তো স্যার যখন বললাম যে স্যার আমরা চাচ্ছিলাম যে আপনার প্রেজেন্সটা হবে তাদের জন্য একটা সারপ্রাইজ। তো স্যার হচ্ছে অনেক হওয়ার পরে, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে পরে একদিন আমাকে আবার ফোন দিচ্ছি আমি স্যারকে। তখন স্যার বলছে আচ্ছা আমি কি আজকে না গেলে হয় না? স্যার প্লিজ আপনি, খুবই রিকোয়েস্ট করতেছি আপনাকে যে আপনি প্লিজ একটু আসেন। স্যার তো কোনো কারণে ব্যস্ত ছিল। তারপরে স্যার বলছে ঠিক আছে তাহলে আমি 5টার সময় আসবো, বিকাল 5টার সময়। এখন ঘটনা হচ্ছে যে আমার দায়িত্ব ছিল স্যারকে ওই বুয়েটের গেট থেকে রিসিভ করা। তো ঘটনা হচ্ছে যে স্যার 5টার সময় গিয়ে আমাকে ফোন দিছে, কোনো না কোনো কারণে ট্রাফিক জ্যাম থাকার কারণে আমি তখনও পর্যন্ত বুয়েটে পৌঁছাতে পারিনি, বাট সে বলছে ঘড়ির কাঁটা 5টার সময়, সে এক্স্যাক্টলি 5টার সময় পৌঁছে গেছে। দ্যাট ওয়াজ সামথিং, মানে আমি যেটা চিন্তা করলাম যে আসলে ওটা আমার দিক থেকে আমি চিন্তা করছি আচ্ছা এখন স্যারকে রিসিভ করবে কে, বা রিসিভ করার জন্য মানুষকে আমি ফোন দেওয়ার চেষ্টা করতেছি, বাট দ্যাট টার্ন আউট টু বি প্রিটি ওয়েল যে আমার আসলে কাউকেই ফোন দেওয়া লাগে নাই, যে স্যার যখন জাস্ট ওখানে দাঁড়াইছে এবং মানুষ তাকে এমনভাবে ঘিরে ফেলছে যে তাকে জাস্ট বুয়েট গেট থেকে ক্যাফে পর্যন্ত 1 মিনিটের রাস্তা হাঁটতে তার মোটামুটি আধা ঘন্টার সময় মনে হয় চলে গেছে যে জাস্ট ওইটুকু যাওয়ার জন্য। বাট ওটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে যে আমার একটা নেগলিজেন্স হয়ে গেছে যে আমি স্যারকে টাইমলি ওই দিন রিসিভ করতে পারিনি। তবে স্যারের দিক থেকে যে চিন্তা করেন যে একটা টিচার হিসেবে সে শুধুমাত্র টিচার না, সেটা আমাদেরকে শিখাইছে, মানে ম্যাথ করাইছে, আমাদেরকে হচ্ছে নৈতিক শিক্ষা দিছে, এবং তার মধ্যে আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে খুব পাঞ্চুয়ালিটি, কোনো রকম তার পাঞ্চুয়ালিটির মধ্যে কোনো রকম কম্প্রোমাইজ তার মধ্যে দেখি। স্যার প্রচন্ড নলেজেবল একজন, হ্যাঁ অনেক নলেজ একজন পার্সন। দর্শকদের মধ্যে কেউ যদি স্যারের স্টুডেন্ট থেকে থাকেন আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং স্যারের সাথে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। তুমি তো লার্নার হিসাবে তোমার পয়েন্ট অফ ভিউটা বললে, টিচারদেরকে নিয়েও বললে, তো তোমার কি মনে হয় এই যে টিচিং অ্যান্ড লার্নিং এইটার ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে? যেমন সামনে কি হতে পারে? আগে তো একরকম ছিল যে নলেজ আসলে এতটা সহজলভ্য ছিল না, জ্ঞান অর্জন করার প্রসেসটাই অনেক ডিফিকাল্ট ছিল। হ্যাঁ আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখতেছি আর কি, আমি তো আসলে এখন বিভিন্ন রকম স্টুডেন্টের সাথে আমারও ডিল করা হচ্ছে। এখান থেকে এই কোভিড-20 যে এটা কোভিড-19 যে হচ্ছে 2020 সালে যে আমাদেরকে হিট করলো, এর পরে হচ্ছে যেটা হয়েছে যে স্টুডেন্টদের সব কিছুর একটা অনলাইনে ট্রান্সফরমেশন হয়ে গেছে, যে সব রকম কন্টেন্ট বা যা জিনিসপত্র আছে অনেক অনলাইন রিসোর্স তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। তো স্টুডেন্ট যেটা করতেছে যে তার জন্য এখন হচ্ছে রিসোর্সের যেহেতু অভাব নেই, কাইন্ডা এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কোনটা রেখে কোনটাতে সে যাবে সেটাতে একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। এর আগ পর্যন্ত যেটা ছিল, ইভেন কোভিডের আগে শুধু বলতেছি এরকম না, কোভিড পর্যন্ত আর কি মোটামুটি জিনিসটা কিছুটা হলেও সিমিলার ছিল, যে কোনো একটা টপিক বা কোনো একটা জ্ঞানের কোনো একটা উৎস পাওয়ার জন্য মানুষ সবসময় যে এক করে অনলাইন রিসোর্স ব্যবহার করতে এরকম না, মানুষ আসলে বই খুঁজতো। তো দেখা যাচ্ছে যে একটা জিনিস আমার পড়া দরকার, এটা আসলে আমি কই পাবো? হয়তো আমি একটা সিনিয়রকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি, বা স্যারকে জিজ্ঞেস করলাম স্যার এটা আমি জানতে চাচ্ছি, স্যার আমাকে বললো যে তুমি অমুক বইতে এই জিনিসটাকে পাবা। তো সেক্ষেত্রে ওই বইটা কোথায় পাওয়া যাবে সেটার জন্য মানুষ করতো যে একটা লাইব্রেরিতে যেত, বা কোনো আমাদের কোনো বইয়ের দোকান যেত, নীলক্ষেত বা কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে সেই বইটা পারচেস করে আসছে, বা তার দরকার হয়তো 1 সপ্তাহ পরে, কিন্তু তার মনে হয়েছে যে না এখন যদি আমি নিয়ে না রাখি তাহলে হচ্ছে হয়তো আমি পরে 1 সপ্তাহ পরে আবার নাও পাইতে পারি। সো 1 সপ্তাহ ধরে একটা খোঁজ খবরের বিষয় আছে। তো এত ইফোর্ট দিয়ে যখন হচ্ছে তারা পড়াশোনাটা করতো, তখন তখন দেখা যেত যে একটা বই যখন সে হাতে পাইছে তখন সেটা পড়ার জন্য তারা আরো বেশি আগ্রহী থাকতো, দেখা যেত যে পড়তে হচ্ছে, পড়ে জিনিসটা সম্পর্কে জানতে পারলো। কিন্তু এখন যেটা হয়েছে যে অনলাইন রিসোর্স অনেক বেশি হওয়ার কারণে যেটা হচ্ছে যে 1 সপ্তাহ পরে একটা জিনিস আমার লাগবে, মানুষ চিন্তা করছে আচ্ছা ঠিক আছে 1 সপ্তাহ হাতে সময় আছে, একটা সার্চ দিলেই জিনিসটা চলে আসতেছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এখন আমাদের যেটা পাওয়া যায়, আমি আসলে 2 রকমের ক্যাটাগরি স্টুডেন্ট পাই। এক ধরনের স্টুডেন্ট যারা আছে যারা হচ্ছে ছোটবেলা থেকে এই টাইপের স্টুডেন্ট, যারা অনলাইন রিসোর্স থাকা সত্ত্বেও যারা হয়তো আইদার এটাকে প্রপারলি ইউটিলাইজ করতেছে, না হয় বইয়ের মাধ্যমে পড়াশোনা করে জিনিসটাকে অনেক তার নলেজটাকে অনেক বাড়াচ্ছে। সো সেই ধরনের স্টুডেন্টগুলোকে দেখা যায় যে তাদেরকে যখন আমি পড়াইতে যাই বা কখনো পড়াচ্ছি যখন দেখতেছি, তখন তাদের ক্লাসের রেসপন্স যেটা যখন থাকে দেখি অনেক ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে এই টাইপের, যে তারা হয়তো এই জিনিসটা ফলোই করছে না, যে একটু আলসামি করার চেষ্টা করতেছে যে আমি লাস্টে এখন পড়বো না, 1 সপ্তাহ পরটা 1 সপ্তাহ পরেই পড়বো। এটা কিন্তু স্বাভাবিক, কারণ এই ঘাটাঘাটি করা, খোঁজা, নতুন একটা জিনিস শেখা, এই জার্নিটার মধ্যে হচ্ছে এন্টারটেইনমেন্ট ভ্যালু কম। হ্যাঁ তার চেয়ে হচ্ছে আমি যদি ইউটিউবে একটা এন্টারটেইনিং ভিডিও দেখি, সাথে সাথে আমার একটু ভাল লাগবে, একটু ডোপামিন হিট করবে, সেটা বরং ইজিয়ার, এবং এর জন্য হচ্ছে কোনো কষ্ট করতে হয় না। তো এটা যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হবে এটাই তো স্বাভাবিক। এটাই স্বাভাবিক ভাই, মানে আমি একটা যদি দেখি যে আমার কাছে একটা এডুকেশনাল ভিডিও আছে, সেটা ডিউরেশন জেনারেলি অনেক বড় হয়, সাপোজ আমি একটা 1 ঘন্টার এডুকেশনাল ভিডিও দেখতেছি,
কিন্তু যখন আমি হচ্ছে একটা এন্টারটেনমেন্ট ভিডিও দেখতেছি, ওরা আসলে ওইটাকে আরো ক্যাচি করার জন্য দেখা যাচ্ছে একটা ছোট টাইমের মধ্যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে, যে একটা এন্টারটেনমেন্ট ভিডিও 10 মিনিটে শেষ হয়ে গেছে বা অনেক সময় 7-8 মিনিটে শেষ হয়ে গেছে। সো আমি 1 ঘন্টার ভিডিও দেখতে দেখতে আমি যখন 7 মিনিট হয়ে গেছে, মনে হতে পারে যে আচ্ছা এই 7 মিনিট আমি ওখানে বের করলে একটা ভিডিও পুরো দেখা হয়ে যেত, জাস্ট ক্লিক ইট। তো এরকম একটা জিনিস মানুষের মধ্যে তৈরি হয়, এবং একবার যখন ডিস্ট্রাক্টেড হয়ে যায় ওখান থেকে ব্যাক ফেরত নিয়ে আসাটা খুবই টাফ, যে আমি একটা ভিডিও দেখছি তার সাথে আরো সাজেশনে ভিডিও চলে আসতেছে। সো ওই যে স্টুডেন্ট যারা এরকম করতেছে, যারা হচ্ছে আসলে পড়ার জন্য ফেলা রাখতেছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসে তাদের রেসপন্সটা অনেক কম থাকে, বা তাদেরকে যখন আমি পড়াতে হয় তখন দেখা যাচ্ছে আরো মানে অনেক আমাদের সাইড থেকে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে এটা কষ্ট হয়ে যাচ্ছে বলা উচিত না, মানে প্রবলেম হচ্ছে যে তারা হয়তো যেহেতু এই ধরনের জিনিসপত্র তারা নিজেরাও সার্চ করতেছে না, বা তারাও আসলে এটার প্রতি খুব ইন্টারেস্টেড না। তো ইন্টারেস্টেড না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যখনই আপনি খুব ইন্টারেস্টিং কোনো বা কোনো একটা ডিপার কোনো কিছু আপনি পড়াতে যাচ্ছেন, দেখা যাচ্ছে মনে হচ্ছে আচ্ছা এটা তো আমার হচ্ছে আসলে অনেক মনে হচ্ছে যে ভাইয়া অনেক কঠিন জিনিসপত্র নিয়ে আসতেছে, এটা আমার পড়ার দরকার নেই, মনে হয় না এটা পরীক্ষা আসবে। এখনকার পড়াশোনার স্টাইলটা হয়ে গেছে যে পরীক্ষা আসতেছে কিনা, পরীক্ষা যদি মনে হয় যে আসবে ওকে আসো পড়ি, পরীক্ষা আসবে না থাকবা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে, যে দেখা যাচ্ছে যে আমাদের পড়াশোনার প্রতি আমাদের যে আগ্রহটা আস্তে আস্তে স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। আবার আমি একটা ক্যাটাগরিও পাইছি যেটা যাদের হচ্ছে মানে ওই জিনিসটা পড়াইলে তাদের কাছে বেশি ইন্টারেস্টিং লাগতেছে। হ্যাঁ, মানে আমারও অবজারভেশন আসলে তোমার সিমিলার বলা যায়, যে অ্যাক্সেস টু ইনফরমেশন এন্ড নলেজ যখন ইজিয়ার হয়, তখন হচ্ছে একটা ক্যাটাগরি আগের চেয়ে অনেক অনেক বেশি ইমপ্রুভ করে। হ্যাঁ যেরকম হয়তো আগে মানে অনেকেই পারতো না, যে সুযোগগুলো পেতো না, সেটাও কিন্তু তারা হচ্ছে পায় এবং করে দেখায়, বড় বড় কাজগুলো করে দেখায়। আর ইন জেনারেল মনে হয় এই যে ইনফরমেশন অ্যাক্সেস যখন ইজি, তখন এন্টারটেইনমেন্ট অ্যাক্সেসও ইজি। ইজি হয়ে যাচ্ছে। সো অনেকে হচ্ছে সেটাতে বেশি ইন্ডালজড হয়ে যাচ্ছে আর কি, যার কারণে হচ্ছে ফোকাসটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তো একটা গ্রুপ অনেক বেশি ইমপ্রুভ করে, আর ইন জেনারেল যে গ্রুপ বা মিডিওকার যে গ্রুপটা, তারা হচ্ছে আরেকটু বেশি সাফার করে বলতে গেলে। হ্যাঁ আচ্ছা অর্ঘ, তুমি তো অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করেছো, হ্যাঁ এবং উদ্ভাসেও হচ্ছে তোমার বেশ লম্বা একটা সময়ের এক্সপিরিয়েন্স আছে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করার। তো তুমি স্টুডেন্টদেরকে নিয়ে হচ্ছে এখন কি ধরনের কাজ করছো, বা তুমি নিজে স্টুডেন্ট হিসেবে যেসব স্ট্রাগল ফেস করেছো, তারপর স্টুডেন্টদেরকে নার্চার করতে গিয়ে, মেন্টরিং করতে গিয়ে যে জিনিসগুলো দেখেছো, তো এই জিনিসগুলো কি তোমার কাজকে কোনোভাবে প্রভাবিত করেছে কিনা? হ্যাঁ, এখন হচ্ছে আসলে আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ক্লাস নেওয়ার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট আছে। ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্টের মানে হচ্ছে আমাদের যে ম্যাথের বিভিন্ন বইগুলো অভ্যাস থেকে যায়, তার ম্যাক্সিমামইগুলো হচ্ছে আমাদের মাধ্যমে যায় আর কি। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের সবাই আমরা ওখানে অনেক পরিশ্রমের মাধ্যমে বইগুলো চলে আসে। তো দেখা এই যাচ্ছে টিমটা কত বড়? এই টিমটা ভাই অনেক বড় আর কি। দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে এই কিছু কোর মানুষজন আছে 4-5 জন, কিন্তু তাদের আন্ডারে দেখা যাচ্ছে যে অনেকগুলা আমাদের কাজ করতেছে, অনেকটা জুনিয়র কাজ করতেছে। কালেকটিভ এফোর্ট। হ্যাঁ, কালেকটিভ এফোর্ট এটা একটা। এবং তার সাথে হচ্ছে আমাদের শুধুমাত্র যে আমাদের সায়েন্সের স্টুডেন্টরাই কাজ করছে বা বুয়েট টুয়েট এগুলো স্টুডেন্ট কাজ করছে এরকম না। এটার সাথে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ম্যানেজমেন্ট টিম আছে, তার সাথে আমাদের কিছু আরও অনেক টিম, মানে বিশাল একটা টিম আমরা কাজ করি এই ধরনের জিনিসপত্র নিয়ে। তো এখানে যেটা হচ্ছে, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমি স্টুডেন্ট লাইফে যেগুলো ফেস করছি এটা আমি কীভাবে এখানে এসে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আমি যেটা চেষ্টা করি সবসময়, একটা বই যখন হচ্ছে আমরা কোনো কনসেপ্ট রিলেটেড কোনো একটা যদি বই থাকে, যদি আমার সেখানে যতটা হচ্ছে আমার আসলে আমার জন্য ওইটা পসিবল হচ্ছে, ওই বইটাকে আমি চেষ্টা করি যে হচ্ছে ওখানে একটা জিনিস ইন ডিটেলসে এক্সপ্লেন করার। এখন হইতে পারে যে হচ্ছে একটা বই হচ্ছে আমার একটা লিমিটেশন আছে, যে আমার 8 পেজের মধ্যে হয়তো আমি শেষ না করলে হয়তো আমার জিনিসটা আরো অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেই লিমিটেশন আমাকে আমার মেনটেন করতে হয়, কিন্তু তার সাথে অনেক সময় যেখানে আমার আসলে বেশি দেওয়ার পসিবিলিটি আছে, ওয়ে আছে, সেই ক্ষেত্রে আমি যেটা দেখা যাচ্ছে যে ওইটা যতদূর পর্যন্ত এক্সপ্লেন আমার পক্ষে আসলে করা সম্ভব, বা একটা স্টুডেন্ট একবারে পড়লে একটা জিনিস কীভাবে বুঝতে পারতেছে এই জিনিসটা সম্পর্কে একটু চিন্তা করা হচ্ছে আসলে আমাদের টোটাল টিমের মেইন কাজটা আসলে এটা, যে একটা জিনিস একবার পড়ে বুঝতে পারতেছে না কিনা। যতক্ষণ পর্যন্ত একবার পড়ে স্টুডেন্ট বুঝতে পারতেছে বলে আমাদের কাছে মনে হবে না, ততক্ষণ পর্যন্ত অনেক সময় আমরা জিনিসটাকে অ্যাকসেপ্টই করি না। যে অনেক সময় এই জিনিসটা হচ্ছে খুবই মজার আছে। আমি নিজেও আর কয়েকটা জিনিস আছে, যে কয়েকটা টপিক আছে যে আমি একবার লিখছি, একবার রিডিং পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে না এটা পছন্দ হয়নি, আমার লেখা ছুঁড়ে ফেলা দিচ্ছি, আবার একটা নিয়ে লেখা শুরু করছি, আবারও পছন্দ হয়নি, আবার ফেলা দিচ্ছি। এরকম কয়েকটা জিনিস হওয়ার পরে দেখা গেছে যে মানে আমি জাস্ট অন্যদেরটা বলতেছি, যে অন্যদেরটাও ক্ষেত্রে আমাকে চেঞ্জ করা হচ্ছে, আমার নিজেরটাই আমার অনেকবার ফেলাই দেওয়া লাগছে, যে আমার নিজেরটাই আমার কাছে আসলে মনে হচ্ছে না, দিস ইজ নট, আমি এটাকে আরো বেটার এক্সপ্লেন করতে পারি। আর আরেকটা জিনিস হয় যে হচ্ছে প্রত্যেক বছরে, আজকে এই বছর আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা এইভাবেই বেস্ট এক্সপ্লেন করা যাচ্ছে, বাট আমি যখন হচ্ছে এক্সপ্লেন আসলে ক্লাসে করতেছি, অনেক সময় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে সেটার জন্য
আমার কাছে মনে হচ্ছে যে এটা থেকে আরেকটু বেটার এইভাবে বলা যেত। প্রত্যেক বছরই দেখা যাচ্ছে এখানে একটা ইমপ্রুভমেন্টের ব্যাপার চলে আসে, যে প্রত্যেক বছরই দেখা যায় যে আমি জিনিসটাকে হয়তো একটা নতুনভাবে চিন্তা করছি, বা অনেক সময় দেখা যায় যে আমি আমার ক্লাস স্টুডেন্টদের কাছ থেকে কোনো একটা নতুন অ্যাপ্রোচ শিখছি, যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো আমাকে আসলে অ্যাপ্রোচটা মানে শেখানোর জন্য বলে নাই, সে হয়তো একটা প্রশ্ন করছে জাস্ট সিম্পলি, বাট এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা রাইট, এটা তো এইভাবে বললে আরেকটু বেটার জিনিসটা এক্সপ্লেন করা যায়। ইভেন মানে যেভাবেই হোক না কেন, স্টুডেন্টের সাথে আমার কমিউনিকেশন বা আমাদের টিমের কমিউনিকেশন এইভাবে মাধ্যমে দেখা যাচ্ছে যে বা আমাদের নিজস্ব পড়াশোনার যে ব্যাপারগুলো আছে, প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু পড়াশোনা করতে হয় যে এই জিনিসটা আমি লেখার জন্য। সো এটাও একটা আছে যে আমাদের পড়াশোনার মধ্যে থাকতে হচ্ছে। তো এই ধরনের মাধ্যমে হচ্ছে আমরা এই কমিউনিকেশনের মাধ্যমে দেখা যাচ্ছে প্রত্যেক বছরই বইটা আস্তে আস্তে আপডেট হচ্ছে। নাহলে কিন্তু আসলে আমাদের এই বইগুলোর প্রত্যেক বছর নতুন নতুন সংস্করণ আসার কোনো প্রশ্নই ওঠে না, যে 22 সংস্করণ 23 সংস্করণ আলাদা কেন হবে। কারণ অবভিয়াসলি 1 বছরের মধ্যে আমরা আসলে আমরা টিচাররাই হয়তো নতুনভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা শিখছি, বা নতুনভাবে চিন্তা করছি, বা ওটা বেটার বইতে প্রেজেন্ট করা শিখছি। সো এই জন্য হয়তো বইতে হয়তো সব চেঞ্জ না হলেও কিছু জিনিসপত্র আসলে চেঞ্জ হচ্ছে। সো এই আপনি স্টুডেন্ট লাইফে আমি হচ্ছে যে জিনিসটা ফেস করছি, যে আমাদের যে বইগুলো আছে, একাডেমিক বইগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বইটাতে খুব অল্প পরিমাণ জিনিসপত্র আলোচনা করা আছে, ডিসকাশনটা খুবই কম। কারণ এই স্টুডেন্ট অনেক সময় দেখা যায় যে ডিসকাশনটাও পড়তে খুব একটা আগ্রহী থাকে না, তো দেখা যাচ্ছে যে জাস্ট প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো সলভ করে চলে যাচ্ছে। তো ওই ডিসকাশনটা কম থাকার কারণে দেখা যাচ্ছে যে ওই প্রবলেমগুলো আসলে সে সলভ করতে পারতেছে না। কারণ আমি দিন শেষে 100টা প্রবলেম দিয়ে রাখছি, 100টা প্রবলেম সলভ করার জন্য ওই ডিসকাশনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মানে ওইখানে যেসব জিনিসপত্রগুলো আমরা পড়ে দেখা যাচ্ছে বুঝতাম না, সেটা হয়তো আমরা টিচারদেরকে জিজ্ঞাসা করছি, বা পরবর্তীতে হয়তো আমরা নিজেরাও শিখছি, সব কিছু হয়তো ওই সময় সলভ করতে পারি না। তো আলটিমেটলি সেই ধরনের জিনিসপত্রগুলো যেন আমরা চেষ্টা করি বইয়ের মধ্যে রাখার, যেন একটা স্টুডেন্ট এখন যে আছে সে যেন ওই বইটাকে পড়ে এই জিনিসটাকে হচ্ছে আসলে বুঝতে পারে। ওই জিনিসটা হচ্ছে আসলে একটার সাথে একটা কানেক্টেড, যে আমরা প্রবলেম ফেস করছি সেটা আসলে আমরা পরবর্তী জেনারেশনের জন্য সলভ করার চেষ্টা করতেছি। মানে ওই কানেকশনটা বা পরম্পরাটা মেইনটেইন করাটা, হ্যাঁ, যে কোন জায়গাগুলোতে ঝামেলা ঝামেলা হইতে পারে। ইভেন এখনো যে ঝামেলা হয় না তা না, প্রায় নতুন নতুন ঝামেলা তৈরি হয়, বাট সেটাও হচ্ছে আমরা এই প্রতি বছরই আসলে চেষ্টা করি যে একটু একটু করে সলভ করার। প্রতি বছরই বইয়ের এখানে একটা করে ইমপ্রুভমেন্ট হয়, কিছু না কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়। আচ্ছা, অর্ক, বইটা তো তুমি একটা মজার কাজ করেছিলে, যে একটা কনসার্ট হচ্ছে তুমি ভিডিও করে আপলোড দিয়েছিলে। হ্যাঁ, তারপর আমি হচ্ছে দেখেছিলাম যে তুমি পরপর সবগুলো কনসার্টই হচ্ছে আপলোড রেকর্ড করছিলে এবং আপলোড করছিলে। ওই জিনিসটা কিভাবে শুরু হয়েছিল? কারণ এই কমিউনিটিতে হচ্ছে তোমার এই ভিডিওগুলো হচ্ছে খুব পপুলার, অনেক মানুষ দেখতো, অনেক মানুষ হচ্ছে খোঁজ খবর নিত। এখনো ভাইয়া দেখে। একটা মজার ব্যাপার হচ্ছে যে যখন হচ্ছে আমি আসলে 2015-এ ক্লাস শুরু করছি, তো ক্লাস শুরু করার পরে তখন হচ্ছে আমাদের বইটা আসলে 6টা ব্যাচ একসাথে চলে যাচ্ছে, 09 করতে করতে 14 পর্যন্ত। তো আলটিমেটলি 09 ব্যাচের একটি কনসার্ট যখন হয়েছে, তখন জেমস আসছে। তো জেমস এর কনসার্ট আমি আসলে এর আগে অনেকবার দেখার চেষ্টা করছি, বাট কোনো না কোনো কারণে আমি পাই নাই, বা হচ্ছে কখনো আমার আশেপাশে জেমসের কনসার্ট হয় নাই। ওই দিন আসলে নিজের ক্যাম্পাসে জেমস গান করতেছে, তো এটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কারণ আমি ভাবছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমি এটা একটা ভিডিও করে রাখি। তো সেটা ভিডিও যখন আমি করতেছি, করার পরে দেখা গেছে যে অনেক শেকি ভিডিও, জাস্ট লাইক আমি ওই কনসার্টের মধ্যে লাফাইতেছি, তার সাথে ভিডিওটা হচ্ছে। তো ইন দ্যাট কেস দেখা গেছে ওই ভিডিওটা আমার মোবাইলে রয়ে গেছে, কিন্তু আমার মোবাইলে অনেক স্পেস আসলে জিনিসটা ক্যারি করতেছে। তো দেখা গেছে যে এই স্পেসটা আমি এখন হচ্ছে এটা ডিলিট করে দিলে তো ভিডিও চলে যাচ্ছে। তো এটার জন্য আমি যেটা করছিলাম, প্রাইভেটে ইউটিউবে এটা আপলোড করে রাখছি, যে আমার যখন ইচ্ছা হবে আমি গিয়ে দেখবো, আর মোবাইল থেকে ডিলিট করে দেওয়া যাবে। তো মোবাইল থেকে ডিলিট করার পরে মনে হলো আচ্ছা লেটস মেক ইট পাবলিক, যে দেখি মানুষজনের কাছেও যারা এখানে গেছিলো তাদেরও হয়তো ভালো লাগতে পারে। তো পাবলিক করার পরে যেটা হয়েছে যে আমি ওই ফার্স্ট টাইম খুবই আনপ্রেসিডেন্টেড সাপোর্ট পাইছিলাম, বা অনেক কি বলবো, যে অনেকে আমাকে অ্যাপ্রোচ করছিল এটা বলে যে হচ্ছে তুমি হচ্ছে এই কাজটা যে করছো এটা আমরা খুব পছন্দ করছি। স্পেশালি আমাদের বইয়ের অ্যালামনি ভাইগুলো আছে যারা হচ্ছে দেশের বাইরে আছে, তারা বলছে যে তারা তো আসলে এখন ওখানে প্রেজেন্ট থাকতে পারতেছে না, বাট আমি ওই ভিডিও আপলোড করার জন্য তারা হচ্ছে অনেকদিন পরে একটু বইটার কোনো একটা জিনিস কনসার্ট তারা দেখতে পারছে। শুধু দেশের বাইরে যারা তারা না, যারা এখন মানে বইটার সাথে কানেক্টেড নাই, হ্যাঁ, মানে মানে ওই দুইটাই আর কি, যে বইটার সাথে কানেক্টেড নাই, কিন্তু আমার সব থেকে বেশি আমার কাছে লাগছে যে দেশের বাইরের মানুষজন আমার সাথে এসে কমিউনিকেট করছে, হয়তো বইটারই বড় ভাই এবং বাংলাদেশের মধ্যে যারা আছে তারাও কমিউনিকেট করছে, বাট মানে আমি মোস্ট কমিউনিকেশন পেয়েছিলাম দেশের বাইরে থেকে, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। এবং তারা আমাকে বলছিল তুমি একটু প্লিজ এটা কন্টিনিউ করো, তা তোমার যেহেতু এখন 1-1 পড়তেছো, তোমার কাছ থেকে আসলে আমরা আরো অনেক টাইমের অনেক দূর দিনে একটা পাবো, একটা মানে
একটা কি বলবো আর্কাইভ পাবো। তো আলটিমেটলি সেটা আমি হচ্ছে পরে মনে হলো যে এই যে একটা জিনিস হলো, আমি তারপরে দেখলাম যে আচ্ছা ভালো, মানুষ তো অনেক ভালো রেসপন্স করে। তো এরপরে যেটা হয়েছে আস্তে আস্তে আমি জিনিসটা প্রত্যেকটা করা শুরু করছি, এবং পরে আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিকের ভিডিওগুলো অনেক শেকি, মানুষজন বলছে একটু শেকি, তো আস্তে আস্তে জিনিসগুলোর কোয়ালিটি একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। স্টিল অতটা বেস্ট কোয়ালিটি আমি বলতেছি না, বাট এটা এখন যেটা হয়েছে যে একটা সুন্দর একটা আর্কাইভ তৈরি হয়ে গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা হচ্ছে ওই সময় এই জিনিসটা লাইভ এক্সপিরিয়েন্স করছে বা যারা করতে পারে নাই, সবার জন্যই আসলে একটা প্লেস হয়ে গেছে যেখানে তারা ওইটাকে আরেকবার মেমোরিটাকে কমেমোরেট করতে পারে, তাকে আবার মনে করতে পারে। তো এখানে জাস্ট আমার একটা ছোট পয়েন্ট আছে যে ওই দিন যদি হচ্ছে আমাদের বইয়ের সিনিয়র ভাইরা ওইটাকে আমাকে অ্যাপ্রোচ না করতো, তাহলে হয়তো আজকে এত বড় একটা আর্কাইভ তৈরি হতো না। তো একটা ছোট্ট মানে মানুষের সাপোর্ট বা একটা পুশ হয়তো, অ্যাপ্রিসিয়েশন হয়তো আমাদের হচ্ছে অনেক বড় একটা জিনিসের দিকে মানে তৈরি করে দেবে। এখন কিন্তু এটা একটা মোটামুটি একটা বড় একটা আর্কাইভ, এরকম একটা বুয়েট কনসার্টের আর্কাইভ আর কোথাও আমার কাছে মনে হয় না আছে, বা ভবিষ্যতেও কেউ তৈরি করতে পারে, বাট এখনো পর্যন্ত আর কেউ ওখানে বুয়েটের কনসার্টের আর্কাইভ আসলে কোথাও নাই, এবং এক জায়গায় সবার আর কি মেমোরি একসাথে চলে আসছে। সো এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আর কি। অনেক সময় দেখা গেছে যে রাত্রেবেলায় কনসার্টটা হচ্ছে, রাত্রেবেলায় সারা রাত ধরে আমি ফোন বা কোনো একটা ডিভাইস নিয়ে আমি দাঁড়ায় আছি জাস্ট ভিডিও করার জন্য, অনেক সারা রাত জেগে, অনেক সময় হাতে ধরে দাঁড়ায় আছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাতে ধরে দাঁড়াতে হতো, কারণ কনসার্টের মধ্যে তো আসলে অনেক লাফালাফি হচ্ছে, এর মধ্যে তো আসলে আমি ফোনটা মুভ করতে পারতেছি না, বা ওখানে একটা ট্রাইপড দিয়ে রাখতেও পারতেছি না, জিনিসটা হাতে ধরে রাখতে হতো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কষ্ট করে হলেও এটা সুন্দর একটা আর্কাইভ আমাদের জন্য এখন আস্তে তৈরি করে গেছে আর কি। অসাম। অর্ঘ্য, আমরা আজকে আমাদের সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অডিয়েন্সের জন্য, আমার রকমারির যারা দর্শকরা আছেন তাদের জন্য তুমি যদি কোনো মেসেজ দিতে চাও, তোমার মেসেজের মাধ্যমে আমরা আজকে এপিসোডটা শেষ করব। আমি হচ্ছে তোমাদেরকে, আমি তো আসলে যেহেতু আপনি শুরুই করছি, আমি আসলে একটা টিচার হিসেবেই আজকে এখানে যোগদান করছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে অনেকক্ষণ ডিসকাশন যেটা করলাম, সেখানে আমরা যেটা বলছি যে দুই ধরনের স্টুডেন্ট ক্যাটাগরি আমরা পাচ্ছি। একটা হচ্ছে আপনার যারা হচ্ছে পড়াশোনার ওই যে আমাদের যে রিসোর্সগুলো তৈরি হয়েছে তারা হচ্ছে অনেক ভালোভাবে ইউটিলাইজ করতেছে, আর একটা হচ্ছে তারা এটাকে মিসইউজ করতেছে। তো মিসইউজ করতেছে বলা উচিত না, তারা হচ্ছে স্কিউডভাবে জিনিসটাকে হয়তো ইচ্ছা ছিল বা জিনিসটা তৈরি হচ্ছে না। ফিউচারে যে আমাদের এডুকেশনাল সিস্টেমটা চলে আসছে, সেটা সবার জন্য অনেক বেশি কম্পিটিটিভ। সবাই হচ্ছে একজন আরেকজনের সাথে হচ্ছে মানে সবসময় পাল্লা দিচ্ছে। তো তোমার সবসময় যেটা করা উচিত, যে একটা টিচার হিসেবে আমি বলবো যে তুমি এত রিসোর্স তোমার কাছে আছে, তুমি রিসোর্সগুলোকে ইউটিলাইজ করো। তুমি সেখান থেকে তোমার যতদূর পারো তোমার নলেজ তৈরি করার চেষ্টা করো, এবং তোমার পড়াশোনার যদি তোমার হচ্ছে ব্যাপার যেগুলো আছে, তুমি চেষ্টা করবা যে হচ্ছে তুমি যখন পড়তেছো, আমি যেটা বললাম ভাইয়া ফাইন্যান্স টেকনিক, যে আরেকজনকে পড়ানোর মতো করে চিন্তা করবো। তারা দেখবা যে তোমাকে যে ভবিষ্যতে একটা টিচার হইতে হবে একজনকে পড়ানোর জন্য তা না, জাস্ট তোমার পড়াটাকেই সে হচ্ছে বা তোমার নলেজটাকেই মানে ইমপ্রুভ করতে এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে। তোমার শুধু নলেজ না, তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাবিলিটিটাও তোমার হচ্ছে জিনিসটাতে ডেভেলপ হয়ে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। রাতুল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।